আমি বাইরে হওয়ার আগে যার লগে নেশা করতাম ওর কাছে গেলাম। ও আমারে কয়, "কি করতে আইছস? খাবি?" আমি বলছি, "না, খাবো না।" ও আমারে খুব ইন্সপায়ার করছিল যে, "যা, যা, যা, যা। হুম, তোর টাইম হয়ে গেছে।" হুম। যায়া দেখি কি ওর কাছে ৪,০০০ পিস মাল। আর ওই এলাকার যতগুলা খুচরা ব্যাপারী আছে সবগুলা লাইন ধরে বইয়া রইছে। যে ওর থেকে নিবো, নিয়া বেচতে যাইব। ও খুব প্রাউডলি কইল। ওরা নাম্বার চাইলো, দিল ও ধমক, "এই নাম্বার দেস কেন?" রিয়াব কইরা আইছে। কয়, "তাহলে এখানে আইছে কেন?" আমার লগে দেখা করতে। বন্ধু মানুষ আসছে দেখা করতে। কেউ নাম্বার-টাম্বার নেয় নাই, আমিও দেই নাই। ওর লগে দেখা-টেখা কইরা আমি পরের দিন সেন্টারে আসবো। বাসায় গেছি আরকি সেন্টার থেকে। আবার ব্যাক করছি। ওয়াহ! আসার পথে বাসে মানে ওর বাসার পাশ দিয়ে আসতে হয়। ওর বাসা শ্যামলীর ভিতরে, আমি শ্যামলীর উপর দিয়ে আসতে হয়। আমার মন চাইছে রে ভাই নাইমা যাই। কারণ ওর কাছে এত মাল আছে, আমি মিনিমাম ১৫ দিন ২০ দিন আরামে খাইতে পারবো। একটা টাকা লাগবো না আমার। হ্যাঁ? হয়তো মাল এদিক থেকে ওদিক করতে হইব। ওর লগেই যামু। ওর লগে থাইকা ও কোথাও মাল দিয়ে আইব। হুম, হ্যাঁ? আসা যাওয়ার কিন্তু খাইতে পারবো। বহু কষ্ট কইরা বাসের থেকে নামি নাই, বিলিভ মি। মানে কি যে কষ্ট হইছে। স্বাভাবিক, ওইদিন কিন্তু হয় নাই। পরের দিন। স্বাভাবিক। তখন আমার মাথায় ঢুকলো যে মানে এমনে তো হইব না। মানে একদিন হয়তো পারু। এই কষ্টটা কইরা আসছি ২ মাস। মানে ২ মাস যদি আপনারে 5 স্টার ফ্যাসিলিটিতে বাইন্ধা রাখে, হ্যাঁ? বাড়িতে না দেয়, আর ওই ডাইল ভাত খাওয়ায় রাখে একই কথা। বন্দি তো বন্দি। রাইট, কারণ আরেকজনের নিয়মে চলতেছেন, আপনার কোনো নিয়ম নাই। রাইট। আইসা সেন্টারে কারে জানি কইলাম এই কথা যে, "এই অবস্থা হইছে আমার।" কইলো, "এক জায়গায় নিয়া যাই চল।" কয়া উত্তর একটা পার্কে নিয়ে গেল। ওই ১ম আমার মিটিং করা। এনএ মিটিং। নারকোটিক্স অ্যানোনিমাস নামে একটা প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামের মিটিং। ওই আমার স্টাফরা যে সেলফ হেল্প গ্রুপে যাইত। তখন আমার পকেটে পয়সা নাই। এক লোক আমারে বলল, "কি সিগারেট খান?" আমি কই, "ভাই ওই শেক।" বলে, "আগে কি খাইতেন?" আমি বললাম, "গোল্ডেস।" একটা গোল্ডেস সিগারেট কিনে দিছে। ১ কাপ চা খাওয়াইছে। আমার কাছে তখন বলে, টাকা এত টাইট, গোল্ডেস সিগারেট কেনার কথা আমি চিন্তাই করি না। যাক খাইলাম। মিটিং স্টার্ট করলাম। এরকম গেল মাসখানেক। সেন্টার থেকে বাইর টাইর হই না, ভয় পাইছি। প্রচন্ড ভয় পাইছি। আহ! মানে সেন্টারে সবকিছু করতেছি, ঘুরতেছি, ঘাটতেছি, কেউ না কেউ থাকে সাথে। আমার ওই আর এমন কারো লগে দেখা হয় না যে খায়। এরকম গেল আরো প্রায় ১৮-২০ দিন, ১ মাস। শালা ওই সেন্টারই বন্ধ হয়ে গেল। মানে আর মনে হয় সহ্য হইতেছে না। আমি কিন্তু বিন্দাস আছি। হ্যাঁ, এর ভিতরে বউ আসছে, বউরে জানাইছি। হ্যাঁ। হুম? বাসা সেন্টার, সেন্টারে গেলে ঘোরাঘুরি করি। বাসায় গেলে ঘুরি না। আচ্ছা। আমার বাসার সামনে একটা গ্রুপ ছিল, আমি জানতাম না। আমার বেশ এলাকার ছোট ভাই, অনেক আগে রিকভারিং অ্যাডিক্ট, আমার অনেক সিনিয়র। কিন্তু এলাকার ছোট ভাই। ওরা নাকি একটা গ্রুপ করে। সেন্টার থেকে বলল, "ওখানে একটা গ্রুপ আছে, এই যে নাম্বার।" আমাকে নাম্বার, ছেলেটা তো আমি চিনি। ও তো অনেক ছোট। হুম, কয়, "যান, গেলে উপকার হইব।" আর আমার সেন্টার বন্ধ হয়ে গেছে, আমার তো থাকতেই হইব। হুম। ওই গ্রুপটারে পায় না, আমি বাইচা গেছি। ট্রিটমেন্ট সেন্টার থেকে বেরোনোর পরে সাধারণত যেটা হয়েছে যে আমাদের ফ্যামিলি যেটা আমাদের প্রিভিয়াস যে এক্টিভিটিস গুলি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলত। তো এই জিনিসগুলো তো আমরা নিতে পারতাম না। কারণ কি? কারণ আমরা চিন্তা করি যে আমি তো এখন ট্রিটমেন্ট শেষ করে আসলাম। আমি তো ৩ মাস ধরে খাচ্ছি না। আমি এখন আমাকে কেন এই কথাগুলি বলে আবার পেইন দিচ্ছে? হ্যাঁ? আমার প্রতি বিশ্বাসটা কেন আসতেছে না? এখন আমার বিশ্বাস তো এমনি আসবে না। আমার কিছু কর্ম দেখিয়ে বিশ্বাসটা আনতে হবে। যেই কারণে আমি কি করেছি আমার সেফ মুড এর জন্য যে আমার ফ্যামিলি যেহেতু আমার সুস্থতার জন্য কি বলবো এটাকে? সাপোর্ট করতেছে। না, সীমাবদ্ধ। তারা আমার সুস্থতার ক্ষেত্রে প্রবলেম করতেছে। কেন প্রবলেম? তারা তো চাইতেছে তুই ভালো থাকিস। তারা যেই জিনিসটা বলে তারার কথা হলো তুমি অতীতে যা করছো ওগুলি ভুলে যাও, এখন ভালো হয়ে যাও, এখন এইভাবে করো, এভাবে এটা তো এত সহজে সম্ভব না। একটা 13 ইয়ার্স অ্যাডিক্ট ৩ মাস প্রোগ্রাম করে এসেই সে
এত সাধারণ জীবনযাপন যে অভ্যস্ত হতে পারবে না। ইটস তুই ইম্পসিবল। কি করছিস সেটাই জানতে চাচ্ছি। আমি আমার সেন্টারে সময় দিছি, সেন্টারে থাকছি। ওই জিনিসগুলিতে নিজেকে দূরে রাখছি। ফ্যামিলি যে পেইন গুলি আমাকে দিত, আমার বন্ধু-বান্ধবের কাছ থেকে দূরে থাকছি। আমি নিজেকে টোটালি একটা সার্কেলের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলছি। একটা লিমিটেশন টাইম পর্যন্ত। একটা রিকভারি কখনো একটা সাধারণ মানুষের মতো অ্যাটিটিউড করতে গেলেই সে সমস্যাগ্রস্ত হবে। এটা আমি বিলিভ করি। এটা কে কি মনে করে জানি না। বাট আমার কাছে মনে হয় এটা মনে হয় কি একটা মানুষ কি স্বাভাবিক হবে না? না, একটা অ্যাডিক্ট পারে না। অ্যাডিক্টেড কারণ তার যে ক্যারেক্টারিস্টিক আছে, এই জিনিসগুলি তো আবার হয়। না, ধর যে স্বাভাবিক হবে না কেন? সে স্বাভাবিকভাবে জীবনযাপন আপনি স্বাভাবিক হবেন, কি হবেন জানেন? ড্রাগস ফ্রি থাকবেন। হুম। বাট আপনি আপনি অন্য একটা অ্যাডিকশন এ চলে যাবেন। আপনি গ্যাম্বলিং এ চলে যাবেন। যদি আপনি ওই ক্যারেক্টার গুলি রেখে দেন। হ্যাঁ, না ওই জিনিস ছাড়াও তো মানুষ চলতেছে। বিয়ে করতেছে, সংসার করতেছে, ধান্দাবাজি করতেছেন। ধান্দাবাজি করতেছে। হ্যাঁ, পয়সা ইনকামের জন্য আপনি আপনার নিজের সত্তাটাকে বিক্রি করে দিচ্ছেন। এটা তো একটা রিকভারির ইয়ে না। হুম। আপনার তোর কাছে রিকভারিটা কি? আমার কাছে রিকভারি মানেই হলো যে একটা রিকভারি একটা উন্নত মানুষ, সাধারণ মানুষ না। একটা রিকভারি অবশ্যই সাধারণ মানুষের থেকে উন্নত। একটা সাধারণ মানুষের ভিতরেও ওই গুণাবলী থাকে না যেটা একটা রিকভারির ভিতরে থাকে। যদি সে অরিজিনাল রিকভারি কি সেগুলো? লোভ লালসা থাকবে না। লোভের প্রতি মানুষের লোভ আনন্দ লালসা তো থাকবেই। আরে ভাই আপনি প্র্যাকটিস করলে তো অবশ্যই এটাকে মেইনটেইন করতে পারবেন। আমরা সাধু সন্ন্যাসী আছেন, আপনি সাধু সন্ন্যাসীর দিকে দেখেন না আমাদের ভিতরে কি লোভ লালসা আছে? আপনি অনেক আমাদের ইসলামের জগতে অনেকে পীর আউলিয়া আছে না তাদের ভিতরে কি লোভ লালসা আছে? আপনি ওই লেভেলে না যেতে পারেন। কিন্তু একটা লেভেল পর্যন্ত তো আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন। এই পাওয়ারটা তো আপনার আছে। এবং ওইটা তো আপনি ওই প্র্যাকটিসের মাধ্যমেই পারবেন। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আমি চাকরি করি, আমার চাকরিতে ঘুষ আছে। ঘুষ নেওয়া তো আমাদের রিকভারির জন্য সমস্যা না।" অবশ্যই সমস্যা। আমি চাকরি করি, আমি কমিশন খাই, কমিশনও আপনার জন্য প্রবলেম। হুম। তা আপনি যদি বলেন যে, "না এগুলি প্রবলেম না, এটা সাধারণ মানুষের জন্য এটা সমস্যা না।" তার কারণ তার অ্যাডিকশন বা তার কোনো আলাদা কোনো ডিজিজ ছিল না। যেটা তাকে আবার ফিরায় নিতে পারে। আমাদেরকে এই জিনিসগুলো আমাকে আবার ওই জায়গায় নিয়ে যেতে তাহলে পারে। এটার থেকে কি কোনো মুক্তি নাই? সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসগুলি নিয়ে ফেস করতে হবে? বা এই টানগুলি নিয়ে ফেস করতে হবে? বা এই ভয়ে থাকতে হবে যেকোনো সময় খাইতে পারি? বা না, এই ভাই জিনিসটা ভয় তো কিছু আপনি তখনই থাকবেন যখন আপনি কোনো কাজ করবেন না। আচ্ছা। আপনি যদি এটাকে মেনে নেন, কেন সাধু সন্ন্যাসী, পীর আউলিয়ারা মেনে নিচ্ছে যে ইটস ইটস মাই লাইফ। আমরা ওটাকে মেনে নিই যে আমি একজন রিকভারি, আমাকে এই লেভেলের ঊর্ধ্বে যাওয়া যাবে না। কে কি করলো এটা আমার ফ্যাক্টর না। আমাকে একটা লেভেল তাহলে আমি আজীবনই যেমন আমি স্যাটিসফাইড না? আমি হ্যাঁ, যদি স্যাটিসফাইড না থাকতাম তাহলে তো আজকের দিনে আমি আমার অবস্থান আরো বেটার করতাম। আমি কেন করি না? কারণ আমি জানি ওই অবস্থানে গেলে আমি ঠিক থাকতে পারব না। আমার দরকার নেই এই অবস্থানে। আমি এটা ফেইথ করি। এটা আমার ব্যক্তিগত ওকে। তার মানে হইতেছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে রিকভারি বা রিকভারি সুস্থতা। আমার সুস্থ তাই যেহেতু তাই আর বাকিগুলি যে নিড গুলি আছে সেগুলি তো ফুলফিল হইলেই ফুলফিল হলে আমার অতিরিক্ত আলহামদুলিল্লাহ। ফলবিল আমার দরকার নাই। আমার ওইটা দরকার নাই যে আমার ১০ টা বাড়ি থাকতে হবে, আমার ২ টা গাড়ি থাকতে হবে। আমার গাড়িও দরকার নেই। রাইট, এই লাইফটা তো বোনাস লাইফ, রাইট? হ্যাঁ, এটা হ্যাঁ, আমি যেখান থেকে ফিরে আসছি সেই সময়তে এই যে ১৭ বছর তো আমি মনে করব আমি ১৭ বছর থাকার মতো যোগ্য ওই যেভাবে যদি চলতাম আমি ১৭ বছর আমি স্ট্যান্ড করতে পারতাম না। রিহ্যাব করতে পারলে ভালো। কারণ রিহ্যাবে আপনাদের ফিজিক্যাল উইথড্রল কাটায় দেয়। সঙ্গে কিছু টিপস দিয়ে দেয়। টিপস অ্যান্ড ট্রিকস শিখায় দেয়। হুম। না আমার স্টাফ আমারে কইছিল। কয়, "তুই যখন ১৮ দামি সিগারেট খাবি, দেখবি অনেক পোলাপাইন তোর লগে চলে না। সিগারেটটা দেখেই ঘিন্নায় উইঠা চইলা যায়। তোর লগে চলবো না। আমি বেনসন খাই। ওটা তোর বন্ধু না।" এক কথায় কইয়া দিছে, "ওটা তোর বন্ধু না। ওটা তোর হ্যাঁ, তোর সুবিধা নেওয়ার লাইগা তোর বন্ধু ছিল। যেই তোর অবস্থা খারাপ হয়ে গেছে, ওটা তোর লগে চলে না। ওটা এমনিই বাদ, ওটারে বাদ দিয়া দে।" হুম। আচ্ছা, হ্যাঁ, মানে ওর যুক্তি ছিল ১৮ দামি সিগারেট খাওয়ার পিছনে যুক্তি। আচ্ছা, আমি ৩ মাস খাইছি এই যুক্তি ভাই না। আচ্ছা। আর হইছে? ৩ মাস পরে আমারে যে রিহাবে দিছে, অনেক তো হইছে, এটি তো সিগারেট না। তুই তো সিগারেট খাইতে পারছ। আচ্ছা, কম খা কিন্তু ভালো সিগারেট খা। আচ্ছা, তখন যেয়ে আমি চেঞ্জ করছি। আচ্ছা। যেহেতু সিগারেটের কথা বারবার আসতেছে, সিগারেটের সাথে কি অ্যাডিকশন এর বা ড্রাগের কোনো সম্পর্ক আছে আপনার মনে হয়? বা অনেকে মনে করে যে এটা সিগারেট খাইতেছে তো এখনো চেঞ্জ হয় নাই। মানে ডাক্তাররা তো বলে সিগারেট ইজ দ্য গেটওয়ে অফ অল ড্রাগস। হ্যাঁ। হ্যাঁ, কথা সত্যি। কিন্তু কথা হলো মানে নিকোটিনের যে উইথড্রল বা যে ক্রেভিং অন্য কোনো কিছুর সাথে মিলে না। আমি ২.৫ মাসের মতো সিগারেট খাই নাই। আচ্ছা, আব্বা যেদিন মারা গেল ওইদিন থেকে আবার সিগারেট খাওয়া ধরছি। কেন? প্রচণ্ড ক্রেভিং উঠছে।
কিসের? সিগারেটের। যে কিছু একটা খাইতে হবে, সিগারেটটাই খাই। নেশা করার ইচ্ছা নেই, মানে মাথা আল্লায় যাইতেছে, কিছু একটা তো খাইতে হইব। সিগারেটটাই মনে হচ্ছে খাই। অন্য কিছুর কথা চিন্তা হয় না। নেশা করবো ওই চিন্তা হয় না। মানে নেশা করা বলতে আমি সিগারেট খাওয়ার কথা চিন্তা করছি। তোর সাথে আমার লাস্ট কবে দেখা হইলো? স্টারের সামনে। স্টেশন তো মাস ডিসেম্বরের ওই রকমই হবে। সো জানুয়ারির দিকে ২-৩ মাস হবে, ২-৩ মাস হবে। সো তখন তখন তো আর আমি যে সিচুয়েশনটা দেখছি যে তুই কান্না করে দিলি এবং বললি যে আমি এই লাইফটা চাই না এবং আ তুই যেভাবে বলবি সেভাবেই আমি করবো। হুম। হ্যাঁ? সো এই জিনিসটা, এই কষ্টটা বা এই ফিলিংটা তোর আসলো কিভাবে? এই সারেন্ডার feeling-টা- করা যে আমার পক্ষে এই জিনিসগুলি ফেস করা, মেইনটেইন করা, আই নিড হেল্প সিক করতেছিস। এটা আসছে কেন? মানে সিচুয়েশনটা কি ছিল? আমি তখন কিন্তু তোরে জিজ্ঞেস করিনি। এরপরেও জিজ্ঞেস হ্যাঁ, সিচুয়েশনটা এরকম ছিল, ওই যে বললাম যে কিছু বন্ধু-বান্ধব এমনভাবে পিছে লাগছে, ঠিক আছে? যে আমি যেকোনো সময় আমার দ্বারা রেগুলার কন্টিনিউ হয়ে যেত জিনিস। আমি আর পারতেছিলাম না নিতে। প্লাস ইভেন আমার একটা বিজনেস ছিল, ঠিক আছে? ভালো একটা বিজনেস ছিল। বিজনেসের জন্য আমি টাকা লোন-টোন করে আনছি। সেই বিজনেসও আমি মার খেয়ে গেছি। ওই জায়গায় টাকার প্রেশার, ফ্যামিলিতেও আমি কিছু করতে পারতেছি না। বন্ধু-বান্ধবও খোঁচাইতেছে, ঠিক আছে? মাদকও আমার হাত ছেড়ে দিয়ে ডাকতেছে যে, "এই লাইনে আয়, টাকা আছে, টাকা আছে।" তো আমি চিন্তা করতেছি এবং আমার একটা আমি জানি যে আমি যদি ওইদিকে যাইতাম আমার টাকা হয়তো আসতো। হুম। কিন্তু ওই যে বললাম নিজের আমি মানে সারেন্ডার করছি ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে। এরপর থেকে আমার ওইদিকে যাইতে আর ইচ্ছা করে না। আমার মনে হচ্ছে ওর চেয়ে বেটার কিছু হোক, টাকা না থাক, কিন্তু ওর চেয়ে বেটার কিছু হোক। আমি আমার নিজের পরিবর্তন চাই। আমি আমার নিজের মানে পরিবর্তনটাকে সবার মাঝে ফুটায় তুলতে চাই। যে সবাই দেখবে একটা সময় যে আমার মধ্যে কী পরিবর্তন হয়েছে। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখবে, আমি মনে করি আমার পরিবর্তনটা এরকম সবাই দেখবে। বলুক না, ডাজন্ট ম্যাটার, যে যা খুশি বলুক, আমার কোনো কিছু যায় আসে না। তার মানে তুই কি বলতে চাইছিস তুই আর লাইফে কখনো ড্রাগ নিবি না? এটা হচ্ছে আমার ইচ্ছা। ওকে। বাকিটা আল্লাহর এই স্ট্যান্ডটা আসলো কিসের কারণে? এক্সপেরিয়েন্স এর কারণে না তুই তোরে যে খারাপ জায়গায় নিয়ে গেছিস সেই কারণে? আর নাকি তিক্ততা আসছে? নাকি তোর মেয়ে, তোর ফ্যামিলির জন্য? ফ্যামিলি এবং তিক্ততা দুটাই। আমার তো লাইফটা খুব বাজে অবস্থা, এটা তো একটা ব্রিটিশটা তো চলে আসছে, তিক্ততা চলে আসছে। তার মধ্যে আমার মেয়েটা হুম। আর আমার সন্তানগুলো আর কি। বিশেষ করে আমার ওয়াইফ আমার জন্য যতটা কষ্ট করছে, আমার পরিবার যতটা সাফারার, একটা এডিক্ট মানুষ হয়তোবা সে নিজে খুব এনজয় করতেছে, কিন্তু তার কারণে যে তার ফ্যামিলিটা কি পরিমাণ মানে আমার Right, ফ্যামিলিতে তাদের কোনো তো দোষ আসলে নাই। দোষ নাই। রাইট, তাদের তো আমার আসলে- ফ্যামিলিতে কোনো দোষ ছিল না, কিন্তু কি বলবো ওই যে নেশাখোর পোলার বাপ। হুম। আমার বাপ তো কখনো এগুলার ভিতরেও যায় নাই কখনো। হুম। আমার সন্তানরা যখন বড় হবে তখন যদি বলে এই নেশাখোরের পোলা, তখন আমার বলতে কেমন লাগবে? ২ দিন পর আমার মেয়েটার বিয়ে দিতে হবে। হুম। তখন তো বলবে যে আরে বাপটা নেশা করে পড়ে থাকে রাস্তাঘাটে। তখন সিচুয়েশনটা কেমন হবে? ও নিতে পারবে এই জিনিসগুলা? পারবে না। আমার সেই জিনিসগুলো আমার মধ্যে কাজ করছে। আমার মনে হয়েছে যে আমার পরিবর্তন হওয়া দরকার। আমার সন্তানের দিকে তাকায় হইলো, আমার মার দিকে তাকায়, আমার পরিবারের দিকে তাকায় এবং আমার প্রিভিয়াস লাইফের দিকে তাকায়। আমার পরিবর্তন দরকার। আমি পরিবর্তন চাই, নিজেকে পরিবর্তন করতে হবে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার ফিলিংসটা হইতেছে এমন যে আমার প্রতি কে কৃতজ্ঞতা প্রকাশ করে না সেটা আমার হেডেক না। আমাকে যে একবার একটু সাহায্য করছে আমি তার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার জন্য আমার ১ বছর সময় দেওয়া লাগে, ২ বছর সময় দেওয়া লাগে, সর্বোচ্চ সময়টা দিয়ে দেয়। হুম। ঠিক আছে? হুম। তো একটা সময় এরকম হয়েছে যে আমার এই রিহেব সেন্টারের মানুষজন এটার উপর থেকে আমার উঠে গেছে। মেজাজ খারাপ হয়ে গেছে। আমার ভাই সেম। হ্যাঁ, মেজাজ খারাপ হয়ে গেছে তারা কেন? আমি যদি কোনো আ অসততা করতাম, চুরি করতাম, ঠিক আছে? আমার শাস্তি হইতো, আমার জরিমানা হইতো, ঠিক আছে? আমি অ্যাকসেপ্ট করতে পারতাম। ছোটখাটো ভুল ভ্রান্তিগুলোর কারণে বিচার বসবে কেন? তো কে এমন ব্যক্তিটা আমার বিচার করবে? ভুলের কি বিচার হয় নাকি? ভুল তো সংশোধনের জিনিস। ভাই আপনার তো মনে হয় এটা ভুল হইছে। আমি যদি ভুলটা অ্যাকসেপ্ট না করতাম, না আমি এটা ভুল করি নাই, আচ্ছা। তাইলে একটা কথা ছিল। আমি তো আমার সবসময় ভুলটা আমি কেউ ধরে দিলে আমি সাথে অ্যাকসেপ্ট করি। যেটা আমার এটা ভুল, ওকে। আচ্ছা, সরি আমি এটা হ্যাঁ। সংশোধন করতেছি। নেক্সট টাইম এটা আর হবে না। খেয়াল আছে যে তোর সুইসাইডাল একটা টেন্ডেন্সি তখন হ্যাঁ, আমার সুইসাইডের টেন্ডেন্সি তৈরি কেন হইছিল? মানে ট্রিটমেন্টের পরে এটা কেন তোর হচ্ছে? মানে ট্রিটমেন্টে ১-২ বছর পর মনে হ্যাঁ, হয়, ২ right? বছর পরে। হ্যাঁ। ট্রিটমেন্ট সুইসাইডের অ্যাটেম্পটা মাথায় এই জন্য আসছে যে আমি এত ভালো হওয়ার চেষ্টা করতেছি, ভালো থাকার চেষ্টা করতেছি, কিন্তু লোকজন এখনো বিশ্বাস করতে পারতেছে না আমারে। ঠিক আছে? বা ঘর থেকে একটা প্রেশার, ইনকাম করো না কেন? আমি কিন্তু আমার পক্ষ থেকে বহুত ট্রাই করে গেছি। এই জায়গায় ইন্টারভিউ দেই, সেই জায়গায় ইন্টারভিউ দেই, হুম। হচ্ছে না, কাজ হচ্ছে না। হুম। বেটে বলে মিলতেছে না। হুম। কিন্তু একটা ইনকামের প্রেশার, কারণ আমার তো সন্তান আছে। আমার তো একটা ইনকামের প্রেশার তারা দিবেই স্বাভাবিক। হুম। তো তারপরে চিন্তা করলাম যে যেহেতু কেউ বিশ্বাস করে না, কিচ্ছু না। আর এর মধ্যে বন্ধু-বান্ধব খোঁচায় যে দোস্ত আয় একদিন আয়, আয়।
কিচ্ছু হবো না, বহুত ট্রিটমেন্টে অনেকেই নেয়, কিচ্ছু হবো না। সব কিছু মিলে আমি পারতেছিলাম না, তখন আমি সুইসাইড করতে চেয়েছিলাম। পরে পরে এই কথাটা আমি আমার সেন্টারে জানাই, জানানোর পরে বললো ঠিক আছে আপনি সেন্টারে আসেন, আপনার সাথে একটু কথা বলি। সেন্টারে গেলাম, বলে দেখেন আপনার যে অবস্থা বাইরে, আপনার ফ্যামিলির লোক বিশ্বাস করে না ঠিক মতো, আপনার বন্ধু বান্ধব বিশ্বাস করে না ঠিক মতো, কারণ আপনি যদি মারা যান আপনার জানাজার সর্বোচ্চ 2 থেকে 3 জন লোক হইব। আপনি কি চান না আপনার জানাজা অনেক লোক হোক? ওই লোকের ওই কথাটা আমার এত ভালো লাগছে, তখন থেকে আমি একটা নতুন সার্কেল গোছাতে শুরু করলাম। আসলে মানে এই যে ফিলিংটা ট্রিটমেন্ট নেওয়ার, সুস্থ হওয়ার বা এই যে চেষ্টাটা আপনার, এটা কেন গ্রো করছে? মানে এই মজার জিনিস কে ছাড়তে চায়? মজা ছিল না তো ভাই, কেন মজা থাকবে না? তা কেন কেন করতে তাহলে কেন করতেন? বাধ্য হয়ে করতাম। কিসের বাধ্য? মানে মানে কোন জায়গায় আপনি এইটাই জানতে চাচ্ছি যে কিসের বাধ্যতা? ভাই আমার মনেই তো যে আমার বাপ মা যদি মারা যায়, আমার কাফনের কাপড় কেনার টাকা দেয়, আমি আগে মাল খাবো, তারপরে হয়তো কাফনের কাপড়টা কিনতে যাবো। ওখানে যে টাকা শর্ট পড়বো জানলেও খেয়াল আগে। মানে কেন? এটা উজ্জ্বলের কারণে? না, মেন্টালিটি এরকম হয়ে গেছিল। মানে এটাই সবার আগে ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট অন্য আর কিছু থাকুক আগে আমার খাইতে হবে। দেন মানে এটার চেয়ে বড় লজ্জার ব্যাপার তো আর নাই। মানে এটা নিজের কাছে নিজে মনে হইতেছে কিন্তু ছাড়তে পারতেছি না। মানে পারছিলেন বাপ মা মারা গেছে পারছিলেন না কেন? এই চিন্তা কইরাও আমি তখনও বুঝতেছি যে বাপ মা মারা গেলেও আমি সেম কামটা পারছিলেন না করি। কেন? আসলে নিজে নিজে মানে অ্যাডিক্টের একটা সমস্যা থাকে পরে বুঝছি যে আমি পারবো, অন্য সবার মতো আমি না। হুম। আমি তো এখনো চুরি চাষ্টামি করি নাই। অন্য সবাই যেরকম করে আমি ওরকম করি না। রাস্তায় ছিনতাই করি নাই, এই হুম, করি নাই। হুম, হ্যাঁ? অথচ আমার লেভেলে যতদূর করার আমি করে ফেলছি। এর থেকে নিচে নামা আমার পক্ষে সম্ভব ছিল না। হুম, মানে আমি রাস্তায় যেয়ে ছিনতাই করি নাই। হুম, আমি বাসায় করছি। হুম। ওকে, ওকে। মানে এই লেভেলের নিচে আমার পক্ষে নামা সম্ভব ছিল না। মানে আর নিচে